দর্শক, গত ২৯ অক্টোবর একযোগে পৃথিবী সেরা ৩ গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পরে সেটা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আন্তর্জাতিক মিডিয়াতে প্রভাব বিস্তার করতে পারছে আওয়ামী লীগ, এই নিয়েও আলোচনা হয়। সেই সাক্ষাৎকারের পরে আলোচনাগুলো যখন এখনও থামেনি এবং তখনই আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছিলেন যে আরও আন্তর্জাতিক পত্রিকাতে সাক্ষাৎকার আসবে, গণমাধ্যমে সাক্ষাৎকার আসবে। এরই মাঝে বিবিসি বাংলা বলার চেষ্টা করেছিল তাদের দিল্লি প্রতিনিধিকে নিয়ে যে সামনে শেখ হাসিনার মুখোমুখি সাক্ষাৎকার কোনো গণমাধ্যমে টেলিভিশনে দেখা গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। এই আলোচনা যখন চলছে তখন ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে আজকে সাক্ষাৎকার দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং সেখানে সব থেকে বড় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই চাঞ্চল্যকর সাক্ষাৎকারটি ইন্ডিয়ান এক্সপ্রেস যখন আজকে প্রকাশ করেছে তখন দেখা যাচ্ছে তার বিরুদ্ধে অর্থ চুরির 234 বিলিয়ন ডলারের যে অর্থ চুরির অভিযোগ করা হচ্ছে সেটাকে যেমন হাস্যকর বলেছেন, তেমনি গত জুলাই আগস্ট আন্দোলনে যে প্রাণহানির ঘটনা ঘটেছে সেই ঘটনার এক ধরনের দায় স্বীকার করে নিলেন তিনি, এবং সেই দায়টা যখন নেতা হিসেবে, বাংলাদেশের নেতা হিসেবে সেই দায় তার উপরেই যায়, সেটা স্বীকার করে নিয়ে সেটার একটা ব্যাখ্যাও দিয়েছেন। অর্থাৎ যে কথা সব থেকে বেশি আলোচনা হচ্ছিল, এবং ইন্ডিয়ান এক্সপ্রেসেরই একটা নিবন্ধ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম, যেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা কি ইন্দিরা গান্ধীর পথে হাঁটবেন নাকি ভিন্ন পথে হাঁটবেন। ইন্দিরা গান্ধী ৭৭ সালে পরাজয়ের পরে নিজের ভুলগুলো নিয়ে তিনি অকপটে স্বীকার করেছিলেন, তারপরে ৩ বছরের মাথায় জনগণ আবার তাকে সাদরে গ্রহণ করেছিল, ক্ষমতায় আবার এসেছিলেন, সেই ঘটনা আমরা দেখেছিলাম। সেই কারণে ইন্ডিয়ান এক্সপ্রেসের সেই নিবন্ধটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে মনে হয়েছিল। সেই পথে শেখ হাসিনা হাঁটবেন কিনা সেই প্রশ্ন যখন আমরাও তুলেছিলাম, তখন ইন্ডিয়ান এক্সপ্রেসেই দেয়া সাক্ষাৎকারে তিনি তার ভুল স্বীকার করলেন। তবে ভুল কিভাবে স্বীকার করলেন সেটা খুব গুরুত্বপূর্ণ। কি বলতে চাইলেন শেখ হাসিনা নতুন করে, যে কথাগুলো তিনি রয়টার্স, এএফপি কিংবা দ্য ইন্ডিপেন্ডেন্টের মতো জাদ্রেল গণমাধ্যমে বলেননি, যেটা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বললেন, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেসে শেখ হাসিনা আজকে সাক্ষাৎকার দিয়েছেন। বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার এরই মাঝে প্রকাশিত হওয়া শুরু করেছে, আরও এরকমটাও খবর পাওয়া যাচ্ছে হিন্দুস্তান টাইমসেও তার একটি সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার ব্যাপারে। তবে ইন্ডিয়ান এক্সপ্রেসের এই সাক্ষাৎকারটা আমাদের নজরে এসেছে। সেখানে ইন্ডিয়ান এক্সপ্রেস তাকে নিয়ে যে শিরোনামটা করেছে তার একটা হাস্যোজ্জ্বল ছবি ব্যবহার করেছে তারা। ইন্টারেস্টিংলি এই সাক্ষাৎকারে সেখানে তারা যে শিরোনাম করেছে সেখানে বলা হচ্ছে যে এক্সক্লুসিভ ইন্টারভিউ, শেখ হাসিনা কিন অন ফাইটিং পোলস, কলস 234 বিলিয়ন এলিগেশন লাফেবল। অর্থাৎ এর বাংলা যদি আমরা করি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে সাক্ষাৎকারে শেখ হাসিনা নির্বাচনে লড়তে আগ্রহী, আগামী নির্বাচনে তিনি লড়বেন। 234 বিলিয়ন ডলারের অভিযোগকে হাস্যকর বলেছেন তিনি। প্রথমবারের মতো শেখ হাসিনা তার সরকারের বিরুদ্ধে গণবিক্ষোভের সময় যে হত্যার দায়, সেই হত্যার সময় তিনি যে নেতৃত্বে ছিলেন দেশের, সেই নেতৃত্বে থাকা অবস্থায় দায়টা যে তার উপরেই চলে আসে, এভাবে তিনি দায় স্বীকার করেছেন। তাকে যে কয়েকটা 3-4টা একেবারে স্পেসিফিক 3-4টা প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নগুলো নিয়ে আংশিক করে আপনাদের সঙ্গে আলোচনা করি। প্রথম প্রশ্ন করা হয়েছে, বাংলাদেশ কর্তৃপক্ষ আগামী বছরের গোড়ার দিকে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে নিষিদ্ধ করেছে। আপনার দলের সদস্যরা কি সেই ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার কথা ভাবছে?
শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি গভীরভাবে অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধান এবং ভোটারদের মৌলিক অধিকারের স্পষ্ট লঙ্ঘন। এটি লক্ষ লক্ষ মানুষের জীবনকে ক্ষতিগ্রস্ত করে। ঐতিহাসিকভাবে যখন দলগুলো পূর্ববর্তী নির্বাচনে অংশগ্রহণ করেনি, তখন বাংলাদেশি ভোটাররা কেবল ভোটই দেয়নি, বরং তাদের ভোট অন্য দলে স্থানান্তর করেছে। তাই আমাদের অগ্রাধিকার হলো আমাদের ভোটারদের অধিকারের জন্য লড়াই চালিয়ে যাওয়া। অর্থাৎ তিনি বলেছেন যে আগামী নির্বাচনে অবশ্যই তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চান এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চান। আরেকটা প্রশ্ন করা হয়েছে, যদি আওয়ামী লীগ এবং তার সদস্যরা যে কোনো ধরনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশের উপরে এর কি প্রভাব হবে বলে আপনি মনে করেন? এই সাক্ষাৎকারটাও ইমেলে গ্রহণ করা হয়েছে। যেহেতু ইমেলে গ্রহণ করা হয়েছে, তাই আগের প্রশ্নের উত্তর না জেনেই দ্বিতীয় প্রশ্নটা চলে আসে, এরকমটাই মনে হতে পারে। শেখ হাসিনা এই প্রশ্নের উত্তরে বলেছেন, আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকৃতি জানাচ্ছি না, বরং আমরা আন্তরিকভাবে অংশগ্রহণ করতে চাই, কিন্তু এমন একটি প্রশাসন আমাদের তা করতে নিষেধ করেছে যারা নিজেই অনির্বাচিত এবং যাদের গণতন্ত্রের প্রতি স্পষ্টতই শ্রদ্ধা নেই। আমাদের এই চক্র ভাঙতে হবে, এটাও তিনি বলেছেন যে এটার বিরুদ্ধে অবস্থান নিতে হবে। পরের প্রশ্নে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদনে অনুমান করা হয়েছে যে 1 বছরের বেশি সময় আগে 15 জুলাই থেকে 5 আগস্টের মধ্যে, এখানে প্রতিবেদনটার কথাটা উল্লেখ করা একটু ভুল আছে, 15 আগস্ট পর্যন্ত হবে। মূলত 1400 জন নিহত হওয়া এবং হাজার হাজার আহত হয়েছিল। সেই প্রতিবেদনে বলা হয় যে বেশিরভাগই বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়। সেই সময়কার প্রধানমন্ত্রী হিসেবে আপনি কি রাষ্ট্র কর্তৃক সংগঠিত সহিংসতার দায় স্বীকার করেন, যার ফলে আপনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরে তিনি যেটা বলেছেন যে গত গ্রীষ্মের বিদ্রোহের মর্মান্তিক সহিংসতায় নিহত প্রতিটি প্রাণের প্রতি আমি শোক প্রকাশ করছি। দেশের নেতা হিসেবে আমি চূড়ান্তভাবে নেতৃত্বের দায়িত্ব নিচ্ছি, কিন্তু দেশের নেতা হিসেবে এই নেতৃত্বের দায়িত্ব আমার পরেই আসে। কিন্তুতে কি বলছেন তিনি? কিন্তু আমি নিরাপত্তা বাহিনীকে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলাম বা নির্দেশনা দিয়েছিলাম এবং এই ধারণাটি মৌলিকভাবে ভুল। তিনি অভিযান পরিচালনা অর্থাৎ এই হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছেন, এটা ভুল। তিনি কি বলছেন? সমস্ত পদক্ষেপ সৎ বিশ্বাসে এবং প্রাণহানি বা আইন শৃঙ্খলার আরও অবনতি কমানোর একমাত্র উদ্দেশ্য নিয়েই দেয়া হয়েছিল। অর্থাৎ আইন শৃঙ্খলার পরিস্থিতির যেন অবনতি না হয়, সেই কারণেই নির্দেশনা দেয়া হয়েছিল যে এটা প্রতিরোধ করতে, কিন্তু সেখানে প্রাণহানির ঘটনা এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতি বাড়াবাড়ি কিংবা ভুল বোঝাবুঝিতে হয়েছে। তিনি জাতিসংঘের মৃত্যুর হিসাব সম্পর্কে বলছেন যে জাতিসংঘের মৃত্যুর হিসাব সম্পর্কে আমরা এই সংখ্যাটি বিরোধিতা করি। এটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব গণনার চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি এবং অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জাতিসংঘের মানবাধিকার কমিশনারদের সরবরাহ করা অপ্রমাণিত এবং নিবিড়ভাবে নিয়ন্ত্রিত প্রমাণের উপরে ভিত্তি করে তৈরি করা। অর্থাৎ তিনি জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে বলছেন যে মৃত্যুর যে হিসাব দেওয়া হয়েছে সেটা সরকারের সরবরাহ করা হিসাব, এটা সরকার সরবরাহ করেছে যে এই হিসাব, যেটা প্রমাণিত না। এবং তিনি এটাও বলছেন যে এই যে দাঙ্গা, এই দাঙ্গায় যে আমাদের লোকজন নিহত হয়েছে এবং পুলিশের লোকজন নিহত হয়েছে, সেই সব সংখ্যা ইনক্লুড করা হয়েছে, ইনক্লুড করেও সেই সংখ্যাটা বেশি দেখানো হয়েছে, যেটার পরিপ্রেক্ষিতে তিনি আবার এটাও বলছেন যে এখন পর্যন্ত সরকার এটার স্পেসিফিক সংখ্যা যখন পর্যন্ত নির্ধারণ করতে পারেনি এবং সেই নির্ধারণ করা সংখ্যা এখন পর্যন্ত গেজেটের যেটা আমরা জানি সেই সংখ্যাটা এই জাতিসংঘ প্রতিবেদনে দেয়া সংখ্যার চাইতে যখন অনেক কম, তখন এই ব্যাপারটা নিয়ে, সংখ্যাটা নিয়ে তিনি এক ধরনের দ্বিমত পোষণ করছেন। কিন্তু তিনি উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে তিনি সেই সময় যেহেতু নেতৃত্বে ছিলেন, সেহেতু নেতৃত্বে থাকার জন্য দায়টা তার উপরেই আসে এবং দায়টা তার, এই কথাটা তিনি স্বীকার করে নিচ্ছেন। দর্শক, এর পরের প্রশ্ন তাকে করা হয়েছিল
বাংলাদেশে বেশ কয়েকটি সাধারণ নির্বাচনের অখণ্ডতা নিয়ে প্রশ্ন রয়েছে, যার মধ্যে আওয়ামী লীগের জয়ের ফলাফলও রয়েছে। নিরাপত্তা বাহিনীর সদস্যদের এবং সমর্থকদের হাজার হাজার গ্রেপ্তার করার পর 2024 সালে যে নির্বাচন হয় সেই নির্বাচন নিয়েও প্রশ্ন রয়েছে। সেই নির্বাচন নিয়ে তিনি বলেছেন যে স্বাধীন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা 2024 সালের নির্বাচনকে অবাধ, সুষ্ঠু বলে মনে করেছিল। তবে এটা প্রশ্নাতীত নয়। তিনি মানে আন্তর্জাতিক মহল এটাকে মানে অবাধ, সুষ্ঠু হয়েছে এই দাবি করেছেন, যে আন্তর্জাতিক মহল এটাকে সেটাই বলেছিল, কিন্তু সেটাও প্রশ্নাতীত নয়। এক অর্থে তিনি মেনেই নিচ্ছেন যে নির্বাচন নিয়ে প্রশ্ন ছিল। এরপরে যেটা তিনি বলছেন যে তাকে প্রশ্ন করা হয়েছে যে প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সাম্প্রতিক ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে বলা হয়েছে যে আপনার 15 বছরের প্রধানমন্ত্রিত্বকালে বাংলাদেশ থেকে আনুমানিক $234 বিলিয়ন লুট করা হয়েছিল, যেখানে প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম বিদেশে সম্পদ স্থানান্তরিত করার সহযোগিতা করেছিলেন। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অভিযোগ করেছে যে আপনি আপনার পরিবারের সাথে ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্কযুক্ত ব্যক্তিদের সুবিধার্থে সরকারি জমি পাইয়ে দিয়েছেন। আপনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে আদালতে বিচার চলছে। আপনার এবং আপনার পরিবার এবং রাজনৈতিক সহকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রতি আপনি কিভাবে প্রতিক্রিয়া জানান? অর্থাৎ অভিযোগ করা হচ্ছে $234 বিলিয়ন পাচার করা হয়েছে। সেই পাচার পাশাপাশি তার পরিবারের ঘনিষ্ঠজনদের এই সুযোগ দেওয়া হয়েছে এবং তার পরিবারের সদস্যদেরও যে বিচার চলছে সেই ব্যাপারে তার মতামত কি। তিনি যেটা বলছেন সেটা হচ্ছে যে এই অভিযোগগুলো সম্পূর্ণ অপ্রমাণিত এবং আমার রাজনৈতিক বিরোধীদের দ্বারা নিয়ন্ত্রিত প্রসিকিউটরদের দ্বারা তৈরি। এটা অর্থাৎ যারা বিরোধী পক্ষ তাদের এটা মন গড়া হিসাব, এটা তিনি বলছেন। আমি অস্বীকার করছি না যে দুর্নীতি বিদ্যমান, অর্থাৎ তার আমলে যে দুর্নীতি হয়েছে সেটা তিনি অস্বীকার করছেন না, কিন্তু কেউই প্রমাণ করতে পারেনি যে আমার পরিবার এবং সহযোগীরা ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয় সম্পদ থেকে লাভবান হয়েছেন এবং রাষ্ট্র অনুমোদিত দুর্নীতিতে জড়িত হয়ে পড়েছিলেন। $234 বিলিয়ন দাবিটি হাস্যকর, তিনি এটা বলেছেন, এবং অপ্রমাণিত। এই অঙ্ক বাংলাদেশের পুরো বাজেটের চাইতে অনেক বেশি। বাস্তবিক অর্থে এত বিশাল চুরি সম্ভবও নয়। যদি তা ঘটতো তাহলে আমাদের অর্থনীতি ভেঙে পড়তো। আসলে যা ঘটেছিল তা হলো আমার 15 বছরের ক্ষমতায় আমাদের অর্থনীতি 450% বেশি বৃদ্ধি পেয়েছে, এবং এটি একটি যাচাইকৃত সত্য যা IMF এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো দ্বারা অনুমোদিত। আমার অভিযোগকারীরা তথ্যের চেয়ে বোকা অভিযোগ পছন্দ করেন বলে মনে হচ্ছে, অর্থাৎ তথ্যের চাইতে মন গড়া অভিযোগ তারা দিচ্ছে, এই দাবি করেছেন তিনি। এবার তিনি যে সিরিয়াস কথাটা বলেছেন, যেটা প্রফেসর ইউনূসকে আক্রমণ করেছেন তিনি বলছেন যে এখন আমি জিজ্ঞাসা করি, প্রফেসর ইউনূস পূর্বাচলে 4080 কাঠা জমি অধিগ্রহণ করেছেন বলে জানা গেছে, যেখানে তিনি নিসর্গ নামে একটি রিসোর্ট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি ঢাকার উত্তরায় 300 কাঠা জমিও কিনেছিলেন। বলছেন তিনি যে ডক্টর ইউনূস 1990 সালে মাত্র 6000 টাকা বেতনে গ্রামীণ ব্যাংকে তার কর্মজীবন শুরু করেছিলেন। তাহলে তিনি কিভাবে এত বিশাল সম্পদ অর্জন করলেন? আজ বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে একাধিক অ্যাকাউন্টে তার প্রায় 5000 কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে বলে জানা গেছে। এই সম্পদ কিভাবে অর্জিত হয়েছিল তা তিনি ব্যাখ্যা করেননি। তবুও তিনি এখন ক্ষমতায় আছেন। মিডিয়ার উচিত নির্বোধ হওয়া বন্ধ করা এবং এই বিষয়গুলো খতিয়ে দেখা শুরু করা। কেবল ক্লিন্টন পরিবারের মতো বিখ্যাত বন্ধু আছে বলে ইউনূসকে ছাড় দেওয়ার চাইতে। অর্থাৎ তিনি বলছেন যে বিল ক্লিন্টন তার বন্ধু, তার পরিবার তার বন্ধু, এই কারণে তাকে ছাড় দেওয়ার চাইতে তার যে অপকর্ম সেই অপকর্মগুলো খুঁজে বের করেন, যেগুলো তিনি কিছুটা বললেন যে ব্যাংকে 5000 কোটি টাকার বেশি আমানত, পূর্বাচলে 4080 কাঠা
4080 কাঠা জমি অধিগ্রহণ, উত্তরায় 300 কাঠা জমি কেনা, এই সম্পদের মালিক তিনি কিভাবে হলেন সেই প্রশ্ন তিনি তুলেছেন। এবং তার আমলে যে $234 বিলিয়ন পাচারের অভিযোগ করা হয়েছে সেটাকে তিনি হাস্যকর বলছেন। শুধুমাত্র গুরুত্বপূর্ণ ব্যাপারে তিনি যেটা বলেছেন যে দুর্নীতির ব্যাপারে তিনি বলেছেন যে দুর্নীতি ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। এবং গত বছরের জুলাই আগস্ট আন্দোলনের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড তার আমলে যেহেতু চলেছে এবং তিনি যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, সেহেতু দায়টা তার উপরেই আসে এবং সেই দায়টা তার। এই প্রথমবারের মতো তিনি গত 15 মাসে কোনো নিজের ব্যক্তিগত কোনো কথনে কিংবা গণমাধ্যমের সাক্ষাৎকারে, ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এই সাক্ষাৎকারে স্বীকার করে নিলেন যে সেই দায়টা রাষ্ট্রপ্রধান মানে সরকার প্রধান হিসেবে তার উপরেই চাপে। তাহলে কি তিনি এখন বলা যায় যে ইন্দিরা গান্ধীর পথেই হাঁটলেন? ইন্দিরা গান্ধীর পথে হাঁটার ক্ষেত্রে ইন্দিরা গান্ধীর মতোই কি সুফল পাবেন যদি এই ব্যাপারগুলো মানে আরও পরিষ্কার করে মানে বর্ণনা করা হয় এবং ব্যাখ্যা করার চেষ্টা করা হয় যে এই ঘটনাগুলো আমার নেতৃত্বে ঘটেছে ঠিকই, কিন্তু যেটা বলতে চেয়েছেন তিনি যে আমি যেভাবে বলেছি সেভাবে ঘটেনি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের মধ্যে ভুল বোঝাবুঝি, তাদের মধ্যে চেন অফ কমান্ডের অভাব এবং তাদের অতি বাড়াবাড়ির কারণে এটা হয়েছে, যে নির্দেশ আমি দিইনি। অর্থাৎ তিনি বলেছেন যে প্রতিরোধ করার নির্দেশ আমি দিয়েছিলাম এবং হত্যাকাণ্ডের নির্দেশ আমি দিইনি, কিন্তু যেহেতু হত্যাকাণ্ড হয়েছে সেই দায়টা সরকার প্রধান হিসেবে আমার উপরেই বর্তায়। দর্শক, এখন পরিস্থিতি তাহলে কোন দিকে যাবে? আপনার মতবাদ, আপনার মন্তব্য, আপনার অবজারভেশন জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।